সোমনাথ আলটিমেট ব্রিটিশ দেখা হলো। কাউন্সিলে স্বাগত জানাই তোমাদের সবাইকে, তোমাকে বিশেষ করে। আমাদের এটা প্লেজার স্যার যে আজকে আপনি আপনার মতন এত ব্যস্ত মানুষ আমাদেরকে সময় দেওয়ার জন্য জয়িত্রী টিভিতে। না, জয়িত্রী টিভির কাজ আমাদের সবারই খুব ভালো লাগে। তোমরা যে শিল্প সাহিত্য সংস্কৃতিকে যেভাবে তুলে ধরো, এইটা আমাদের সবার কাছে খুব প্রিয় এবং এই কাজটা তোমরা আরো ভালোভাবে চালিয়ে যাও। আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো আজকে আপনার চোখ দিয়ে যেন আমরা এই পুরো ব্যাপারটা আমরা জানতে পারি স্যার, এটা তো রিকোয়েস্ট। ধন্যবাদ এটার জন্য। মানে আমি এই জয়িত্রী টিভিকে আবার স্বাগত জানাচ্ছি ঠিক। ব্রিটিশ কাউন্সিলে। ব্রিটিশ কাউন্সিল অনেক কিছু করে। ব্রিটিশ একদমই। কাউন্সিল শুধু ইংরেজি পড়ায় এমন নয়, ব্রিটিশ কাউন্সিল শুধুই যে শিল্প সাহিত্য সংস্কৃতি এটা করে। ব্রিটিশ কাউন্সিল একটা আম, কলকাতা এবং ভারতবর্ষের সারা পৃথিবীতে মানে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম কালচারাল রিলেশনস অর্গানাইজেশন। এটা 1948 সাল থেকে আমরা ভারতবর্ষে আছি। কলকাতাতেও 1948 সাল থেকেই আছি। 80 বছরের ওপর হয়ে গেল আমাদের ভারতবর্ষে, প্রায় 80 বছর হতে চললো রাদার। লাইব্রেরি হচ্ছে আমাদের সবচেয়ে বেশি পাবলিক ফেসিং আইডেন্টিটি। লোকে আমাদেরকে অনেক সময় বিসিএল বলে উল্লেখ করে, ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি। তো আমার এই লাইব্রেরির সাথে, আমি যখন স্কুলে পড়ি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়তাম, ক্লাস 11 থেকে আমি এই লাইব্রেরির সদস্য। তো আমার মানে জীবনের একটা খুব বিশাল অংশ হচ্ছে ব্রিটিশ কাউন্সিল। প্রফেশনাল ভাবে তো, পেশাগতভাবে তো বটেই, তা বাদ দিয়েও ব্যক্তিগতভাবে আমি 17-18 বছর থেকে ব্রিটিশ কাউন্সিলের সাথে মানে যুক্ত আছেন। যুক্ত। ব্রিটিশ কাউন্সিলের 3টে মেইন এরিয়া আছে কাজ আচ্ছা। করার। প্রথমটা হচ্ছে ইংরেজি, আমরা ঠিক, শেখাই ইংরেজি ভাষা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং, ঠিক। এবং এটা দুটো লেভেলে আমরা করি। একটা হচ্ছে ডিরেক্ট টিচিং অফ ইংলিশ হুম। অনলাইন, এটা মূলত এখন অনলাইন হয়ে গেছে। এবং আর একটা হচ্ছে যে আমরা পলিসি লেভেলে আচ্ছা। বিভিন্ন রকম কাজ করি, যাতে ইংরেজি অন্য ভাষার সাথে মানে কিভাবে শেখা যায়। এটাকে আমরা বলি মাদার টাং বেসড মাল্টিলিঙ্গুয়াল টিচিং অফ ইংলিশ। মাতৃভাষাকে প্রথমে আগে রেখে তারপরে কি করে অন্য ভাষার সাথে সাথে ইংরেজিকেও শেখা যায়। ইংরেজির একটা খুব গুরুত্ব আছে আমাদের দেশে, সারা পৃথিবীতেই। যে ইংরেজি ভাষার 3টে যে মূল ধারায় কাজ করি আমরা, ইংরেজি শিক্ষা, এবং শিক্ষার ভেতর দুটো কম্পোনেন্ট আছে আবার, উচ্চশিক্ষা হায়ার এডুকেশন এবং স্কুল। এবং তৃতীয় যে এরিয়াটায় আমরা কাজ করি সেটা হচ্ছে আর্টস অ্যান্ড কালচার। তার ভেতরে লাইব্রেরি আমাদের হচ্ছে এই 3টেই, যে আমরা যে ধারাতে কাজ করি সবগুলোকে একসাথে নিয়ে আসে আমাদের লাইব্রেরি। এটা আমাদের পাবলিক ফেসিং, যেটা বলছিলাম আগে, হুম, যে হুম, হুম। লোকে আমাদেরকে মায়ের সাথে ভুল করে বলে, কিন্তু মানে অনেক স্নেহ করে বলেন যে আমরা বিসিএল, ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি। সেটা আমরা মাথা পেতে নিই, যদিও আমরা কাউকে সেটা কারেক্ট করি না। আমরা ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি। আমাদের সব যে কাজ, যেগুলো যেসব ডোমেন্সে আমরা কাজ করি, সবগুলোকে একত্রিত করে লাইব্রেরি, যেটা লাইব্রেরি। আমি এখন একটু নিশ্চয়ই, তোমাদেরকে নিশ্চয়ই স্যার। দেখাতে চাইছি। নিশ্চয়ই স্যার। কিছুটা যেটা দেখতে পাচ্ছ লাইব্রেরিতে, আমাদের লাইব্রেরি মেম্বাররা সব বসে আছেন, কাজ করছেন। অনেক লাইব্রেরি মেম্বার আছেন আমাদের। কলকাতাতে 1000-500-এর উপর লাইব্রেরি মেম্বার আছে, ফিজিক্যাল লাইব্রেরি। কিন্তু আমাদের লাইব্রেরি তো ক্রমবিবর্তনশীল একটা হ্যাঁ, হ্যাঁ। জিনিস। আমরা অনেকটাই এখন ডিজিটাল লাইব্রেরির মাধ্যমে কাজ আচ্ছা, করি। আচ্ছা। কিন্তু লাইব্রেরিতে যেটা বলবো, এটা শুধু লাইব্রেরি নয়, এটা একটা কালচারাল সেন্টার। ঠিক। এখানে বই চতুর্দিকে আছে যেমন, কিন্তু বইগুলোর প্রচুর থিম আছে, মানে লিটারেচার আছে, ইংরেজি শেখার বই আছে, প্রফেশনাল কোর্সেস যারা পড়ছে তাদের, তারা যাতে ঠিক। ঠিক করে শিখতে পারে, বিভিন্ন রকম ইউপিএসসির জন্য যারা ট্রেনিং করছে তাদের সব জন্য এখানে বই আছে, অ্যাভেলেবেল রয়েছে। সব রকম অ্যাভেলেবল আছে। আর আমি যেটা খুব বলতে ভালোবাসি, আমার খুব প্রিয় লেখক বোর্গেস, ওরে লুই বোর্গেস, আর্জেন্টিনিয়ান শর্ট স্টোরি রাইটার হিসেবে তার নাম আছে। তিনি একটা খুব সুন্দর কথা বলেছিলেন, মাই আইডিয়া অফ আ লাইব্রেরি ইজ প্যারাডাইস। তো আমার যেটা মানে জীবনের একটা ভীষণ মানে ইম্পর্টেন্ট জিনিস আমার প্রফেশনাল লাইফে, দ্যাট আই ওয়াক ইন টু ওয়ার্ক থ্রু আ লাইব্রেরি। এইটা একটা আমার মানে আমি খুব নিজেকে আশীর্বাদ ধন্য মনে করি যে আমি প্রায় আমার মোস্ট অফ মাই প্রফেশনাল লাইফ আমি একটা লাইব্রেরির ভেতর দিয়ে কাজে ঢুকেছি।
আপনার যে প্রফেশনাল লাইফেও আমি যতটা জানা আছে মানে প্রত্যেকটাই কালারফুল। যেমন আপনি ছিলেন টেলিগ্রাফে কাজ আমি করেছেন। টেলিগ্রাফ দিয়ে শুরু করি, আমার ক্যারিয়ার আমি এখন সাংবাদিকতা দিয়ে শুরু পিছনের করি। দেওয়ালে দেখতে পাচ্ছি যে একটা ফুটবলের একটা হ্যাঁ, জার্সি রয়েছে। হ্যাঁ। আপনি স্পোর্টসও মাঝে, মাঝে আমি লেখেন। আমি খেলাধুলা প্রচন্ড ভালোবাসি। এখনো যতটা সময় পাওয়া যায় আমি টেনিস খেলি। আমি খেলা নিয়ে পাগল। কিন্তু এই জার্সিটারও একটা গল্প আছে। এইটা আমাদের যে বলছিলাম আমরা যে ধরনের কাজ করি, হ্যাঁ, শিক্ষার জগতে যে ঠিক। কাজটা করি, তার ভেতর একটা খুব ইম্পোর্টেন্ট প্রজেক্ট যেটা আমরা করি সেটা প্রিমিয়ার লিগের সাথে। আমরা ২০০৭ সালে প্রিমিয়ার লিগের একটা গ্লোবাল প্রজেক্টকে ইন্ডিয়াতে আনি। প্রিমিয়ার স্কিলস বলে একটা প্রোগ্রাম ছিল। ঠিক। সেইটাকে ভারতবর্ষে আনা হয় এবং কলকাতাতেই সেই প্রজেক্টটা শুরু হয়। এবং এখন বিভিন্ন আইটারেশনের ভেতর দিয়ে গিয়ে এখন আমাদের লাস্ট যে প্রিমিয়ার লিগের সাথে যে প্রজেক্টটা হয়েছে সেটার নাম হচ্ছে প্রাইমারি স্টার্স। প্রিমিয়ার লিগ প্রাইমারি প্রাইমারি স্টার্স। স্টার। এটা জুনিয়র স্কুলের মানে প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে নিয়ে বেসিক্যালি আমরা এটা যেটা করতে চাই হ্যাঁ, মানে যে উদ্দেশ্যটা। উদ্দেশ্যটা হচ্ছে যে ফুটবলের মাধ্যমে বাচ্চাদেরকে খেলাধুলার মাধ্যমে ফুটবলের মাধ্যমে বেসিক নিউমেরাসি এবং লিটারেসি এইটার সাথে ইন্ট্রোডিউস করা। মানে আমরা যদি ফুটবল খেলতে গেলে গোলের একটা ব্যাপার আছে, সেই সংখ্যা জুড়ে বিয়োগ করে এই রকম মানে খেলার মাধ্যমে পড়াশোনা করা, ঠিক। এই জিনিসটা দিয়ে আমরা করি। তো এইটা টটেনহাম হটস্পার সে বছর ওনাদের কোচ এসেছিলেন প্রিমিয়ার সবারই লিগের সিগনেচার দেখছি। প্রোগ্রামে, তাদের সব সিগনেচার আছে। এটা ঠিক। অ্যাকচুয়ালি অথেন্টিক জার্সি, আচ্ছা। তাদের সিগনেচার এখানে সব দেয়া আছে। খুব বিখ্যাত সব ফুটবলাররা আছেন, হ্যারি কেনের সিগনেচার আছে দেখতে পাচ্ছ হ্যাঁ। এখানে। অনেক মানে এরিক ডায়ার, এরিক লামেলা, হুগো লরিস, এদের সবার সই আছে। তো এটা ২০১৮ আপনি সালের টটনহাম স্যার আপনি হটস্পারের জার্সি। কখন এখানের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে পদে যুক্ত হলেন? আমি ব্রিটিশ কাউন্সিলে এটা আমার ২য় ইনিংস ক্রিকেটের ভাষায় বলতে আচ্ছা, গেলে। সেকেন্ড ইনিংস খেলছি। আমি ১ম এ আনন্দবাজারে গ্রুপে যখন কাজ করতাম, টেলিগ্রাফে কাজ করতাম। তারপর ওটা ইউনিভার্সিটির পরপরই ঢুকেছিলাম। সেটা বছর ২ এক কাজ করার পর তখন আমি আবার ব্রিটিশ কাউন্সিলে ঠিক। যোগ দিই টেলিগ্রাফ ছেড়ে। তারপর বছর ২ এক আমি টানা কাজ করি ব্রিটিশ কাউন্সিলে। আমি আর্টস এবং ইংলিশ স্টাডিজ অফিসার হিসেবে ঢুকেছিলাম। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে ঢুকেছিলাম। আচ্ছা, তারপর আমি বিশ্বভারতীতে পড়াতে চলে যাই। আমি ইংরেজি সাহিত্য পড়েছি, ভেবেছিলাম যে পড়াশোনা গবেষণা নিয়েই থাকবো। কিন্তু তারপর অনেক ঠিক। কিছু হলো। এখনো তো স্যার বিশ্বভারতীতে গবেষণার মধ্যেই তো রয়েছেন হ্যাঁ, এখনো। অনেকটাই আছি। আমি কেমব্রিজ ইউনিভার্সিটির সাথে একটা কাজ করি। তাতে আমি মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন যেটা আমি আগে বলছিলাম, ঠিক। সেই রিসার্চের কাজটা কেমব্রিজ ইউনিভার্সিটির সাথে আমরা নিয়ে আসি। অনেকগুলো ভারতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে একটা কনসর্টিয়াম তৈরি করে ২০১৫ থেকে ২০২০ অব্দি এই কাজটা হয়। ২০১৯ অব্দি মোটামুটি হয়। তো এইটার কিছু, কিছু রেকমেন্ডেশন ঠিক। ন্যাশনাল এডুকেশন পলিসিতে রেফারেন্সড হয়। যে কি করে বিভিন্ন ভাষার অ্যাজ পার্ট অফ টিচিং আদার ল্যাঙ্গুয়েজেস ইংরেজিকেও কি করে হুম। ভারতে পড়ানো যায়। এই পলিসি লেভেল কাজটা আছে। প্লাস আমি ২০১৮-১৯ থেকে একটা খুব এক্সাইটিং প্রজেক্ট আমি লিড করি। আ অবশ্যই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্ট এটাকে কমিশন করে। ঠিক। দুর্গাপুজো ক্রিয়েটিভ ইকোনমি ইমপ্যাক্ট সেটা নিয়ে তো অনেকেই অনেক লেখালেখি হয়েছে। আপনি যেহেতু বললেন যে ইংলিশের নিয়ে কথাবার্তা বলছিলেন, আমার একটা এমনি এখন প্রশ্ন মাথায় এলো তাই আমি আপনাকে জিজ্ঞেস করছি। আমরা যখন কোনো ইংলিশ মিডিয়ামে একটা বাচ্চাকে দিই, ঠিক আছে? তখন তো আমরা ইংলিশ মিডিয়ামে দিচ্ছি সেটা বেসরকারির একটা কোনো জায়গাতে। সরকারি ক্ষেত্রে এগুলো ডেভেলপ করা যাচ্ছে না যাতে সরকারের ওই ইনফ্রাস্ট্রাকচারটাতে ইংলিশ তারা মিডিয়ামের মতনই সেই পড়াশোনাটা করতে পারবে। সরকারি যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার রয়েছে ওই এইটা একটা খুব পলিসিটা আ আ কমপ্লেক্স প্রশ্ন। ভাষা কিন্তু কোনো ভাষা কোনো ইন্টেলিজেন্স বা কম্পিটেন্স এর মার্কার নয়। আমাদের দেশে একটা আ অনেকেই আমরা মনে করি যে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়লেই সবকিছু হয়ে যাবে। এটা কিন্তু ঠিক নয়। সত্যজিৎ রায় কোথায় পড়েছিলেন? আচ্ছা আপনি বললেন আমাদের বাংলা মিডিয়ামের ছেলেগুলো একটু ভরসা পাচ্ছে যারা ভরসা দেখলো এটা। পাওয়ার জন্য নয়, কিন্তু এটা মানে আদপে যেটা সত্যিই জি। দরকার নিউমেরাসি স্কিলস এবং লিটারেসি স্কিলস এবং সেটা
আইডিয়ালি মাতৃভাষায় একদম। প্রাইমারি লেভেলে এবং মিডল স্কুল লেভেলে সেইটাকে খুব মজবুত করাটা খুব জরুরি। মানে এই রুটটা খুব ইম্পর্টেন্ট। এইটার বেসিসে তারপর ইংরেজি, অন্য ভাষা, শুধু ইংরেজি কেন, মানে অন্য ভাষাও লোকে শিখতে পারে। কিন্তু মাতৃভাষার বেসিসে সেটা বাকি ভাষার অ্যাকুইজিশন হয়। সেটা সেটাই। সায়েন্টিফিকভাবে মানে প্রমাণিত, এবং আমাদের রিসার্চও তাই বলছে, পৃথিবীর অন্য সব রিসার্চও তাই বলছে। তো এই রিসার্চের কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের লাইব্রেরির রিসার্চ অ্যান্ড ইনসাইট। রিসার্চ অ্যান্ড ইনসাইট কর্নারে। এইটা আমরা ব্রিটিশ কাউন্সিল সারা পৃথিবীতেই বিভিন্ন, আমরা যে তিনটে মানে ধারায় কাজ হুম, করি, হুম। ইংরেজি ভাষা শিক্ষা, শিল্প সাহিত্য সংস্কৃতি ঠিক। সেইটার যে এরিয়া, এবং উচ্চশিক্ষা, সেগুলোর বিভিন্ন রকমের রিসার্চ আমরা নিজেরা কমিশন করি। ধরুন এই যে যেটা আমি আগে বলছিলাম, আমাদের কেমব্রিজ ইউনিভার্সিটির সাথে যে কাজটা, মাল্টিলীলা বলে প্রজেক্টটা, এইটা কিছু কিছু রেকমেন্ডেশনস, ঠিক। যেমন ইন্ডিয়ার ন্যাশনাল এডুকেশন পলিসিতে রিফ্লেক্টেড হয়েছে, মানে আচ্ছা। ডিরেক্টলি সাইটেড নয় কিন্তু রিফ্লেক্টেড হয়েছে। আমরা কোভিডের সময় আর্টস কিভাবে, মানে ক্রিয়েটিভ ইকোনমি কোথায় চলে গেছিল, ক্রাফট ইকোনমি ইন্ডিয়াতে, ঠিক। সেটার উপরে এই একটা রিসার্চ আছে আমাদের। এই মুহূর্তে ইউকে থেকে ৯টা বিশ্ববিদ্যালয় ইন্ডিয়াতে ইন্টারন্যাশনাল ব্রাঞ্চ ক্যাম্পাস খুলেছে। তো সেটাকে ট্রান্সন্যাশনাল এডুকেশনের অন্তর্গত। তো ঠিক। ভারত এবং ইউকের যে ট্রান্সন্যাশনাল এডুকেশনে কি কি কাজ হচ্ছে, কি কি অপরচুনিটিস, সেগুলো নিয়ে সেগুলো এই নিয়ে পুরো। এই রিসার্চটা হয়েছে। তো আমরা আম, এইগুলো দিয়ে এই পলিসি এবং প্র্যাকটিস, এই দুটোকে আমরা কন্টিনিউয়াসলি জোড়ার চেষ্টা করি, যে প্র্যাকটিক্যাল লেভেলে কি হচ্ছে, এবং আর্টস অ্যান্ড কালচারে এটা একটা বিরাট আমাদের ফোকাস এরিয়া। তো সেটা নিয়ে সবসময় যে কমিশন কেউ করবে সেটা কোনো ইম্পর্টেন্ট নয়। আপনারা ব্রিটিশ আমরা কাউন্সিল নিজেরাও করি। নিজেরাও কিন্তু আবার করেন। কেউ কোনো পার্টনার, যেমন পশ্চিমবঙ্গ সরকার যখন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাদেরকে বলেছিলেন যে দুর্গাপুজোর ক্রিয়েটিভ ইকোনমিটা রিসার্চ করতে, তো সেইভাবে তখন আমরা সেটা রেসপন্ড করেছিলাম। আমাদের অনেক রকম, মানে খুব, মানে একদম একাডেমিক পাবলিকেশনও আছে, যেমন হুম, এইটা হুম। ডেভেলপিং কান্ট্রিজ অ্যান্ড দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তুমি যে প্রশ্নটা করছিলে যে ইংলিশ মিডিয়াম স্কুলে কি অনলি সলিউশন, এটা একদমই নয়। মানে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বহু নাম করা মনীষীরা ইংরেজি মিডিয়াম স্কুলে পড়েননি, এবং তার ভেতর লিডিং থিঙ্কার্স আছেন, সায়েন্টিস্টস আছেন, আর্টিস্টস আছেন, লেখক আছেন। আমার মনে আছে বহু বছর আগে লন্ডন বুক ফেয়ারে আমরা ভারতবর্ষ থেকে 60 জন রাইটারকে নিয়ে গেছিলাম। 17টা বিভিন্ন ভাষায় লেখে 60 জন অথর। তাদের ভেতর একজন ছিলেন ইউ.আর. অনন্তমূর্তি, বিখ্যাত কান্নাডা অথর। ইউ.আর. অনন্তমূর্তি বার্মিংহামে কিন্তু ইংরেজি সাহিত্যে পিএইচডি করেছিল। উনি একটা খুব সুন্দর কথা বলেছিলেন ওনার ইভেন্টে। এই আম, যখন আমরা বিভিন্ন সব আলোচনা করছিলাম, তার ভেতর একটা হচ্ছে যে মাতৃভাষা ইংরেজি, এগুলোর কিরকম, মানে কিভাবে প্রয়োগ করা হবে। তো উনি একটা খুব সুন্দর ফ্রেমওয়ার্ক বলেছিলেন উনি এই মাদার টাং ব্যাপারটাকে একটুখানি প্রশ্ন করতেন। উনি বলতেন যে ইজ ল্যাঙ্গুয়েজ অফ দ্য হোম, সেটা মাদার টাং হতে পারে, ফাদার টাং হতে পারে, বা দুজনেরই ভাষা হতে ঠিক। পারে। এবং আমরা যে এখন ভারতবর্ষে যেরকম অনেকেই, মানে মা বাবার মাদার টাং আলাদা হতেই পারে, সেক্ষেত্রে শিশুর, সেই সন্তানের মাদার টাং কি সেটা, তো যে ল্যাঙ্গুয়েজ অফ দ্য হোম, ল্যাঙ্গুয়েজ অফ দ্য প্লেগ্রাউন্ড, সেটা হচ্ছে ঠিক তার ঠিক বাইরের কি ভাষা, যে অঞ্চলে রয়েছে যে সেটাই। অঞ্চলে, হ্যাঁ। So language of the playground can also be language of the school or language of the home. তারপর language of the marketplace, এমপ্লয়মেন্টের জন্য কি ভাষা লাগবে, আমার উচ্চশিক্ষার জন্য কি ভাষা লাগবে। তো এইটা একটা খুব ইন্টারেস্টিং ফ্রেমওয়ার্ক, যে কোন ভাষা দিয়ে আমরা আমরা ভারতবর্ষ একটা মানে মাল্টিলিঙ্গুয়াল নেশন, আমরা সবাই একাধিক ভাষা নিয়ে জন্মাই, বড় হই। তো সেইটাকে ম্যাক্সিমাইজ করাটা, সেগুলো সবগুলোর কি লিভারেজ করে, এবং আহ, আমাদের রিসার্চ এটাও বলছে যে আমরা যখন যেসব শিশুরা এবং যে শিক্ষার্থীরা যারা একাধিক ভাষা নিয়ে বড় হয়, তাদের কগনিটিভ স্কিলস ইজ অফ আ হায়ার অর্ডার। তো মনোলিঙ্গুয়াল চিলড্রেনদের তো বলছি। তো সেইটাকে কিন্তু এনইপি এখন সেইটা নিয়ে অনেকভাবে ওটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই যে চিন্তা ভাবনার পেছনে ব্রিটিশ কাউন্সিলের একটা
ছোট হাত থাকলেও আছে, মানে in a very humble way we have contributed to this discourse মানে আপনাদের on রিসার্চ নিয়ে তারা এটা ইমপ্লিমেন্ট করেছে এটা। সেটা হয়তো একদম মানে একদম ডিরেক্টলি ডিরেক্ট ওভাবে নয় হয় কিন্তু না, হ্যাঁ, মানে রিসার্চ টু পাবলিক হ্যাঁ, পলিসির যে পাথওয়েটা একটু কমপ্লেক্স, সেটাই। মানে ওয়ান টু ওয়ান কোরিলেশন কখনোই হয় না, অনেক রকম চিন্তা ভাবনাকে এনট্রাইন করে এটাকে, মানে একটা দড়ির মতো জিনিস আর কি, একটা ঠিক, দড়িতে অনেকগুলো ফাইবার, তো আমরা জুড়ে জুড়ে একটা ঠিক। শক্তপোক্ত দড়ি করি। আপনাদের কখন কিভাবে একটা রিসার্চের টপিকস ঠিক করেন যে এই বিষয় নিয়ে আমরা একটা রিসার্চে এগোবো? এটা এই সিলেকশনটা? দারুণ প্রশ্ন। এটা দুটো ভাবে আমরা ঠিক করি। একটা হচ্ছে যখন পার্টনারদের সাথে কাজ করি, যখন কেউ আপনাদেরকে আমাদের মানে আ কাজ হচ্ছে, কাজ তার হচ্ছে ভেতর যখন, হ্যাঁ, আমরা আলোচনার ভেতর বললে এইটাকে আমরা আরেকটু বেশি করে জানতে চাই। এখানে কি হচ্ছে? এই সেক্টরে ঠিক কি হচ্ছে? তো সেইটা একটা। আরেকটা হচ্ছে যে আমাদের যে মূল কাজের যে ৩ টে ধারা বলছিলাম, সেখানে যদি আমাদের কিছু ডেটা লাগে, আমরা আরো বেশি করে জানতে চাই, তখন আমরাই সেই রিসার্চটা করি। যার ভেতরে যে এই যেটাকে আমি একটু আগে বলছিলাম যে হুম, 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 ট্রান্সন্যাশনাল এডুকেশন পার্টনারশিপ। এইটা একটা খুব বিরাট ফোকাস এরিয়া আমাদের। কেননা আম গত ২ বছরে ভারতবর্ষ এবং ইউকে ৩ টে খুব ল্যান্ডমার্ক এগ্রিমেন্ট বাইল্যাটারালি সই করেছে। একটা যেটা সবচেয়ে বেশি আলোচিত হয় সেটা হচ্ছে কম্প্রিহেনসিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট, সিইটিএ বলে। সেটাকে অনেকে আরো সহজভাবে ফ্রি ট্রেড এগ্রিমেন্টও বলে থাকে। তো ইন্ডিয়া, ইউকে ২০২৫ এই এগ্রিমেন্টটা সই করে। একই সাথে ইন্ডিয়া, ইউকে ভিশন 2035 বলে একটা বাইল্যাটারাল ফ্রেমওয়ার্ক এগ্রিড হয়, যে আগামী ১০ বছর ইন্ডিয়া এবং ইউকে টপ প্রায়োরিটিস কি? তার ৫ টা টপ প্রায়োরিটি আছে। তার ভেতর এডুকেশন একটা। ঠিক। এবং সেইটায় ব্রিটিশ কাউন্সিল আমরা লিড করি on behalf of the UK government with Indian Education Ministry, with states, সবার সাথে আমরা ইকুয়ালি কাজ করে এইটাকে ইমপ্লিমেন্ট করছি। তো সেইটার জন্যে আরো অনেক রকম রিসার্চ ইত্যাদি হচ্ছে। আর যে থার্ড যেটা খুব ইম্পর্টেন্ট এবং আমরা পরে এইটার আরো বিস্তারিত আলোচনা করতে চাই, সেটা হচ্ছে প্রোগ্রাম অফ কালচারাল কোঅপারেশন। হুম। এইটা গত মে মাসে সই হয়। লিজা নন্দী, যিনি ইউকের কালচার মিনিস্টার, সেক্রেটারি অফ কালচার, সেক্রেটারি অফ স্টেট ফর কালচার, উনি অফ বেঙ্গলি অরিজিন, ওনার বাবা কলকাতা থেকে গেছিলেন, উনি এসছিলেন, উনি এই এগ্রিমেন্টটা সই করেন ইন্ডিয়ার কালচার মিনিস্টারের সাথে। এই এগ্রিমেন্টটার আবার ইমপ্লিমেন্টিং বডি আমরা, যেভাবে ইন্ডিয়া ইউকে ভিশন 2035 এর এডুকেশন পিলারটা ব্রিটিশ কাউন্সিল ইমপ্লিমেন্ট করবে, কালচারের যে কাজটা হবে ইন্ডিয়া ইউকেতে সেটা ইউকের হয়ে ব্রিটিশ কাউন্সিল ডেলিভার করবে। ঠিক। এখানে আমরা লাইব্রেরির ভেতর আছি। লাইব্রেরিতে আমাদের বিবিধ রকমের মেম্বারশিপ আছে। হুম, লাইব্রেরি একটা কালচারাল সেন্টার। এখানে আমরা অনেক লাইভ ইভেন্টস করি। দেখতেই পাচ্ছ লাইব্রেরি খুব ব্যস্ত। অনেক ঠিক, মেম্বাররা এসে এখানে পড়াশোনা করছেন। ভেতরের রুমেও লোকজন বসে আছে, পড়াশোনা করছে। আমাদের লাইব্রেরিটা খুবই প্রাণবন্ত একটা আ ঠিক। জায়গা। এখানে লোকে পড়াশোনা করতে আসে। দেখছেন অনেক আ ছাত্রছাত্রীরা এখানে বসে পড়াশোনা করছেন। আর আম লাইব্রেরি তো মানে বই একটা খুব বই, সাহিত্য, এটার তো একটা আঁতুড়ঘর লাইব্রেরি। একটা থিম রয়েছে না? এখানে আমরা প্রত্যেক মাসে একটা থিম, মানে আচ্ছা। সেলিব্রেটিং বুকস বলে বলি। এইটা যেমন বিভিন্ন ব্রিটিশ রাইটারদের ফিকশন, ঠিক। বিভিন্ন ধরনের ফিকশনকে আমরা এখানে শোকেস করেছি। অনেক রকম জনরাকে এখানে ফোকাস করা হয়েছে। কমিউনিকেশনস লিড করে সংবাদ। সোমনাথ, এই জায়গাটা একটু দেখাতে চাইছিলাম। একটা আমাদের একটা RFID বুক লেন্ডিং অ্যান্ড রিটার্নিং সিস্টেম। সেটা সব এই পুরো বড় রিটার্ন সব এখানেই করতে পারবে সব? এখানেই বড় রিটার্ন আচ্ছা। অটোমেটিক্যালি করতে পারবে। এর ভেতর কোনো অন্য কারো ইন্টারভেনশন দরকার নেই। ঠিক, ঠিক, বই শেলফ থেকে নিয়ে ঠিক। সোজা এখানে এনে কার্ড দেখিয়ে এখানে স্ক্যান হবে। অটোমেটিক্যালি সেটা আর যে সেন্সর আছে
সিকিউরিটি সেন্সর ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে। সিমিলারলি এখানে এনে বই ফেরতও দেওয়া যায়। বুঝতে পেরেছি। আর এই ছবিটা একটু দেখাতে চেয়েছিলাম, এটা পিটার ড্যাগলিশ বলে খুব বিখ্যাত আর্টিস্ট, ব্রিটিশ প্রিন্ট মেকার, তার ছবি এটা। এটা আমাদের ব্রিটিশ কাউন্সিলের সারা পৃথিবীতে কিন্তু একটা আর্ট কালেকশন আছে। ঠিক। তো কলকাতায় লাইব্রেরিতে আমাদের সেই আর্ট কালেকশনের কয়েকটা নিদর্শন এখানে আছে। পিটার ড্যাগলিশ তাদের ভিতর একজন। আমাদের এখানে আমি বলছিলাম আমাদের বিবিধ রকমের বই আছে। এই সেকশনটায় হচ্ছে যারা বিভিন্ন প্রফেশনাল এক্সামসের জন্য যেসব বই পড়তে চায়, ইংরেজি ভাষার জন্যে ইমপ্রুভ করার জন্য যেসব বই পড়তে চায়, ডিকশনারি আছে এবং বিভিন্ন রকমের ইন্টারভিউ দিতে গেলে কি পড়তে হবে সেইগুলোর সব রকমের বই আছে এখানে। এখানে কিছু মিডিয়া রিলেটেড বই আছে, ব্রেকিং নিউজ, অ্যালেন রাসবার্গের বিখ্যাত বই। বিভিন্ন রকমের এইগুলো স্যার মানে এখানেই পড়তে হবে, মানে নিয়ে না যাওয়ার না কোনো এগুলো বড় করা যায়, বড় মানে করা যাবে? খুব কম বই আছে যেগুলো রেফারেন্স অনলি, মানে কিছু খুব দুষ্প্রাপ্য বই আছে, মানে দুষ্প্রাপ্য মানে সেগুলো মানে মূল্যবান। খুব মূল্যবান, rather সেটা নিয়ে দুষ্প্রাপ্য যাওয়া না। যাবে না। সেগুলোও নিয়ে যাওয়া যায় না, আচ্ছা, সেগুলো আচ্ছা। রেফারেন্স। আমাদের হ্যারি পটার একটা ওই বই আছে, সিরিজের। একটা পপ আপ বই আছে, সেটা একটা ইটস আ ওয়ার্ক অফ আর্ট অলমোস্ট। আমাদের এই বলছিলাম যে আমাদের লাইব্রেরির কাজটা একটা খুব ইম্পর্টেন্ট কাজ, এবং এখানে আমাদের যে তিনটে যে জনরাতে কাজ করি, যে তিনটে ডোমেনে কাজ করি, যে তিনটে ধারায় কাজ করি, সেই তিনটে আমরা এখানে একসাথে একত্রিত করে আনতে পারি। এই যে আমরা এখন হেঁটে যাচ্ছি, আমাদের প্রচুর লাইব্রেরির বই। সবচেয়ে ইম্পর্টেন্ট যে সবচেয়ে পপুলার সেকশন ইংলিশ লিটারেচার এর সেকশন, এখানে অসাধারণ সব বই আছে ইংলিশ, ফিকশন। ইংরেজি ফিকশন, এটা মোস্টলি ইংলিশ ফিকশন। ফিকশন, হ্যাঁ। এই জে কে রাউলিং এর বই, এটা হ্যারি পটার, নন হ্যারি পটার হ্যাঁ। বই আর কি। তারপর আমার খুব প্রিয় লেখক ইয়ান র্যাঙ্কিনের বই ইউজুয়ালি এখানেই থাকে। এই যে ইয়ান র্যাঙ্কিন, আর এক ভীষণ বিখ্যাত ডিটেকটিভ লেখক, স্কটিশ লেখক উনি, ইয়ান র্যাঙ্কিন। ডোরস ওপেন। হ্যাঁ, ডোরস ওপেন। ফ্রি এবং টাইমে স্যার আপনি কি এখানে পড়েন? আমি এখানে প্রচুর বই পড়ি, প্রচুর বই মানে পড়েন না? হ্যাঁ। এখন তো সবার হাতেই মোবাইল। সবাই বইও পড়ে নিচ্ছে মোবাইলের থ্রু দিয়েই। সেই জায়গায় দাঁড়িয়ে এত ডিজিটাল যে ট্রান্সফরমেশনের সময় এই লাইব্রেরি কতটা মানে প্রাসঙ্গিক এবং কিভাবে ইভলভ হচ্ছে আপনার এই সাথে, সাথে? আমরা সময়ের সাথে সাথে আমাদের প্রাসঙ্গিকতাটাকেও বদলাতে থেকেছি লাইব্রেরি হিসেবে। এটা আমাদের আগে বিশাল অনেক বেশি বই ফিজিক্যালি, মানে হার্ড কপি থাকতো, ঠিক। সেটা এখন অনেক সংকুচিত হয়ে গেছে। আচ্ছা। কিন্তু যেটা সাংঘাতিকভাবে বৃদ্ধি পেয়েছে এবং আমরা যেখানে অনেক ইনভেস্ট করেছি, সেটা হচ্ছে আমাদের ডিজিটাল লাইব্রেরি। আমাদের ডিজিটাল লাইব্রেরিতে এখন আমরা এই ফিজিক্যাল লাইব্রেরি এখন ভারতবর্ষে ব্রিটিশ কাউন্সিল শুধু দুটো, কলকাতা এবং দিল্লিতে। কিন্তু ফিজিক্যাল লাইব্রেরির যে মেম্বারশিপ, সেটা 160টা শহরের থেকেও বেশি শহরের থেকে আমাদের ডিজিটাল লাইব্রেরি বুঝতে মেম্বারশিপ। পেরেছি, বুঝতে তো পেরেছি। এই প্রশ্নটা যেটা তুমি, এটা খুব স্বাভাবিক প্রশ্ন যে কি করে আমরা আমাদের কাজের প্রসারটা আরো বাড়াতে পারি, আরো রেলিভেন্ট করতে পারি, প্রাসঙ্গিকতা যাতে বাড়াতে পারি। সেই কারণেই আমাদের এই ডিজিটাল লাইব্রেরির এই প্রচেষ্টা। এবং আমার কলিগ বর্ষা তোমাকে একটু দেখাবে যে ডিজিটাল লাইব্রেরিতে আমাদের মানে কিভাবে এটা করা যায়। বর্ষা, একটু তুমি যদি বলো যে ডিজিটাল লাইব্রেরি সম্বন্ধে তুমি বলো। মাইলফট অ্যাপ দিয়ে এটা অ্যাপ্রোচ করা হয়। ডিজিটাল লাইব্রেরি এইটা দিয়ে আমরা যেটা আমি আগে বলছিলাম যে ভারতবর্ষে 160টা শহরের থেকে আমাদের এখন মেম্বার। ফিজিক্যালি আমরা শুধু দুটো জায়গায়, দুটো শহরে, দিল্লি এবং কলকাতা। কিন্তু আমরা থ্রু দ্য ডিজিটাল লাইব্রেরি লফট, যেটা সম্বন্ধে বর্ষা এবার বলবে, তার থ্রু দিয়ে আমরা কিন্তু অনেক বেশি লাইব্রেরি এর এই অফারটা আমরা নিয়ে যেতে পারছি। ঠিক। তো আমরা যদি বলি যে এখন ফিজিক্যাল লাইব্রেরিতে যত বই আছে তার থেকে কয়েক গুণ বেশি এখানে অনেক অনেক বেশি, বেশি বইও পাবো এখানে। 1 লক্ষের ওপর জাস্ট ফিকশন আছে। আচ্ছা, আচ্ছা। সো অনেক, মানে এই অনেক অফারটা বেশি। হিউজ। এটা হচ্ছে আমাদের ডিজিটাল লাইব্রেরি। হ্যাঁ। তো মেইনলি আমাদের যে মান্থলি পিক্সেল ম্যাগাজিনস আসে,
সেগুলো উপরে দেখতে পাবেন। ওই যে বাজার, তারপরে ইকোনমিক্স মানে মোস্ট পপুলার ঠিক। এইগুলো সব কটা বা সায়েন্স ফোকাস, এগুলো মেনলি যারা সায়েন্টিস্ট, যারা হয়তো রিসার্চ ওয়ার্ক করছে তাদের এগুলো খুবই দরকার লাগে। আর তারপরে আমাদের কিছু নিউজ পেপার আছে যেগুলো আমরা এইভাবে লগ ইন করে পড়তে পারি। মান্থলি কিছু পিক্স আছে, একদম লেটেস্ট প্রেস রিডার থ্রুতে আমাদের নিউজ পেপার পড়া যায়। এবার আমরা এইভাবে স্টার্ট রিডিং নাও করে আমাদের যে কোনো চয়েসে একটা পিক আপ করতে, সাপোজ আমরা নিউ ইয়র্ক টাইমসটা যদি পড়তে চাই, ঠিক। তাহলে এইভাবে আমরা লগ ইন করবো। এবং এটাই যেটা দেখতে পাচ্ছ যে শুধু ব্রিটিশ নিউজ পেপার নয়, এখানে পৃথিবীর সব তাবড় তাবড় আমি ইন্ডিয়ারও দেখলাম। ইন্ডিয়ার আছে, নিউ ইয়র্ক হুম, টাইমস আছে, গার্ডিয়ান আছে, ঠিক। টাইমস আছে, সব রকম, মানে টাইমস লন্ডন, ঠিক। সবাই আছে। তো এটাকে অ্যাভেল কিভাবে করতে পারবে? এইটা যখন আপনি মেম্বারশিপ নিচ্ছেন, আমাদের সব কটা মেম্বারশিপের মধ্যে ডিজিটাল লাইব্রেরি কমপ্লিমেন্টারি আছে। আচ্ছা, আচ্ছা। তারপরে আলাদাও আমাদের ডিজিটাল লাইব্রেরি আছে, যারা হয়তো লাইব্রেরি অ্যাক্সেস করতে পারে না, মেনলি স্টুডেন্টস, কিছু রিসার্চ প্রফেসর ঠিক, যারা আসতে ঠিক। পারে না, তারা শুধু এবং যারা অনেক দূরে দূরে থাকেন, আমি যে একদম বলছিলাম 160টা এক্সাক্ট শহর থেকে মেম্বারশিপ হুম, আছে, হুম। তো এইটার থ্রু দিয়ে জে স্টোর, এবসকো, এগুলো পৃথিবীর সবচেয়ে উন্নত, সবচেয়ে ডাইভার্স রিসার্চ জার্নাল পোর্টাল। মানে ধরুন নেচার জার্নাল দেখতে চান, জে স্টোরের থ্রু দিয়ে আপনি অ্যাক্সেস করতে পারবেন। এগুলো মানে ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করাটা প্রহিবিটিভলি এক্সপেন্সিভ। এই যে রিসার্চ ডেটাবেসে গেলে আপনি যে স্টোর এপসকো এগুলো দেখতে পাবেন, এই যে স্টোর আর্টিকেলস, যেগুলো তো কলেজ স্টুডেন্টদের আমি বলবো খুবই কাজে। কেন when I was in a college I used to access from this store and with the British Council I আমার পিএইচডি জে স্টোর ছাড়া হতো না, বিদেশে বসেও জে স্টোর দিয়েই পিএইচডি করতে। আচ্ছা স্যার, আমি জানি না যে এখানে আমার জিজ্ঞেস করা উচিত কিনা, তাও জিজ্ঞেস করছি, আপনাদের পসিবল হলে উত্তর দেবেন। এটার মেম্বারশিপ কত? এইটার মেম্বারশিপ হচ্ছে 2000। আমি কিন্তু এটাই বলছি, আমি ফিজিক্যালটা বলছি না। শুধু হ্যাঁ, আমাদের সেটাই উদ্দেশ্য যে মানে লাইব্রেরি এবং দারুণ, জ্ঞান, দারুণ। জ্ঞানের যেই ভান্ডার হ্যাঁ। সেটা যত সহজে অ্যাক্সেসিবল হবে সেটাই আমরা চেষ্টা করি সবসময়। দারুণ। আমরা বলছিলাম যে সব বই আমরা লেন্ড করতে দিই না, এইটা সেরকম একটা বই, এটা হ্যারি পটার। হ্যারি পটার, কিন্তু এটা একটু অন্য রকমের হ্যারি পটার, হার্ড বাউন্ড, এবং এটা পিকচার বুক হ্যারি পটার, এবং এটা ঠিক হ্যারি পটারের যে ম্যাজিকটা হ্যাঁ, এখানে এই পিকচার বুক সেটা রিক্রিয়েট করে, এই যে এরকম এগুলো সব খোলা যায়, ডিটেলে আর্টওয়ার্ক করে রয়েছে। ডিটেলে আছে, আর্টওয়ার্ক গুলো অসাধারণ। তো এইগুলো এতই মূল্যবান বই যে সেটাই। এগুলো ঠিক মানে মানে দিলে ফেরত আসবে না, সত্যি করে যদি বলা না, হয়। সেটা ঠিক নয়, কিন্তু এগুলো হয়তো মানে ড্যামেজ হয়ে যাবে, হ্যাঁ, হ্যাঁ। এটা একটু কেয়ারফুল হ্যান্ডলিং দরকার, সেই কারণেই আমরা কিছু কিছু বই যেগুলো মানে খুব সেগুলোকে ঠিক। এনজয় আমি করতে পারে। আমাদের ইন্টারভিউ আরো ডিটেলসে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন, ব্যক্তিগত প্রশ্ন হুম। করে ফেলছি স্যার, ক্ষমা করবেন। সেটা হচ্ছে আপনার টাই আমি দেখতে পাচ্ছি মধুবনী প্রিন্টের, এইটা কেন? এটা আমার আমার স্ত্রীর কাছ থেকে একটা উপহার, কিন্তু সেটা একটু ভেবেচিন্তেই আমার স্ত্রী আমায় দিয়েছে, কেননা আমার ব্রিটিশ কাউন্সিলের কাজে আমরা সাস্টেনেবল ফ্যাশন আচ্ছা, এবং ক্রাফটস, ক্রিয়েটিভ ইকোনমি এগুলো নিয়ে কাজ করি। সেখানে আমরা আমাদের কাজের ভেতরে আমরা রুরাল যারা ঠিক। মানে আর্টিস্ট গ্রামের রয়েছে। দিকে আর্টিস্ট, তাদের সাথে কাজ করি, এবং আমি খুব উদ্দেশ্য প্রণোদিতভাবেই এগুলো আমি কিনে থাকি। মানে আমি আমি যেসব ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করি, স্পেশালি বিশেষত গ্রামের দিকে গিয়ে আমার কাঁথা স্টিচের শাল আছে, সেগুলো ওই ফেস্টিভ্যালে গিয়েই কেনা। তো ঠিক। এটা মানে এটা আমার একটা জেনে বুঝে এগুলো। জেনে বুঝে, এবং এটা আমার একটা মানে খুব হাম্বল ভাবে সাপোর্ট ঠিক। করি। ভিজুয়াল আর্ট, লিটারেচার, থিয়েটার, ক্রাফটস, এই বিভিন্ন ডিসিপ্লিনের যে অডিয়েন্স এনগেজমেন্ট রয়েছে, হুম। আপনি কি ধরনের শিফট লক্ষ্য করছেন আপনি? আমরা এখন দেখুন, এখন তো একটা ডিজিটাল সমাজ মাধ্যম একটা একদম। বিশাল একটা জায়গা নিয়ে আছে, এবং এআই টেকনোলজি এইগুলো আম, দিন দিনের পর দিন আরো গুরুত্ব পাচ্ছে। হুম। থ্যাংক ইউ অতনু। এই যে বিভিন্ন আর্ট ফর্ম এবং তাদের যে ইন্টারঅ্যাকশন, সেইগুলো
ইনক্রিজিংলি আমরা দেখছি যে ডিজিটাল এবং এআই এআই এইগুলো ইউজ করে করে নতুনভাবে ইনোভেশন হচ্ছে। তো আমরা সেই জিনিসগুলো, সেই পুরো ল্যান্ডস্কেপটা এখনো আম, কোথায় ঠিক কি হচ্ছে মানে অনেকেই ওপর ওপর জানে, কিন্তু পুরোটার একটা সমবেত একটা দৃষ্টিকোণ এইটা এখনো ধীরে ধীরে ইমার্জ করছে। ঠিক। তো সেইটাকে যাতে আমরা আরেকটু বেটার বুঝতে পারি, আরেকটু ভালোভাবে ম্যাপ করতে পারি, তার জন্যে গত বছর থেকে ব্রিটিশ কাউন্সিলের আমাদের যে আর্টস এর যে কাজ হয়, আর্টস অ্যান্ড কালচার ইউনিটের যে কাজ হয়, আমরা দুটো প্রোগ্রাম করেছি। ক্রিয়েটিভ কনভার্জেন্স বলে একটা প্রোগ্রাম করেছি। প্রথম পর্যায়ের ক্রিয়েটিভ কনভার্জেন্স ব্যাঙ্গালোরে হয় গত নভেম্বরে, এবং দ্বিতীয় পর্যায়ের ক্রিয়েটিভ কনভার্জেন্স হয় দিল্লিতে এই বছরের জানুয়ারি মাসে। তাতে আমরা পলিসি এবং প্র্যাকটিস, মানে পলিসি একটা টপ ডাউন ভিউ, আর প্র্যাকটিস হচ্ছে গ্রাউন্ড আপ ভিউ, গ্রাউন্ড যে লেভেলের যে এই দুটোকে আমরা মার্জ করার চেষ্টা করেছি। এবং তার যে মেজর থিম্যাটিক এরিয়াজ আছে, তার ভেতর রিসার্চ আছে, তার ভেতর পলিসি আছে, তার ভেতর প্র্যাকটিস আছে, সাস্টেনেবল ফ্যাশনের ওপর একটা বিরাট ফোকাস ছিল, ডিজিটাল আর্ট ঠিক। ওপর একটা ফোকাস ছিল। দিল্লি যখন আমরা ক্রিয়েটিভ কনভার্জেন্স করি, তাতে WIP ল্যাবস বলে একটা দারুণ এক্সাইটিং অর্গানাইজেশন, একটা টেকনোলজি এনেবলড একটা হিপ হপ পারফরমেন্স করে, অসাধারণ মানে সেই পারফরমেন্স। তাতে লাইটিং এবং টেকনোলজি কনভার্জ করে হিপ হপ পারফরমেন্স আমি এরকম আগে কখনো দেখিনি। এবং আমরা ইউকে এবং ইন্ডিয়ার প্র্যাকটিশনারদেরকে এই সব ডোমেনে তাদেরকে আরও কাছে নিয়ে আসছি। এবং আমাদের একটা মূল উদ্দেশ্য হলো যে ইউকে কিন্তু ইন্ডিয়াকে শেখাচ্ছে এমন নয়, ইউকেও শিখছে ইন্ডিয়ার কাছ থেকে। তো এর ভেতর একটা মানে আমরা মিউচুয়ালিটি বলি, পারম্পরিকতা, এবং এই যে যৌথভাবে আহ, আমরা যে কাজ করি আর্টসের ক্ষেত্রে, এটা একদম ব্রিটিশ কাউন্সিলের যে মূল যে ভ্যালিউজ, সেই ভ্যালুর ভেতর পড়ে। আমরা একে অপরকে লেকচার করি না, মানে ব্রিটিশ কাউন্সিল চেষ্টা করছে যে ইউকের আর্টস প্র্যাকটিশনার্স, পলিসি মেকার্স ইন্ডিয়ার পলিসি এবং প্র্যাকটিস থেকে শিখুক, এবং ইন্ডিয়া ইউকের পলিসি এবং প্র্যাকটিস থেকে সেটা, এবং আর্ট শিক্ষার সেখানে একটা বিরাট বড় রোল আছে। কিভাবে স্যার এটার এক্সচেঞ্জটা হচ্ছে? এটারই কি উদাহরণ একটা, যে আমরা যে রিসেন্টলি যে মিউজিক নিয়ে প্রোগ্রাম হলো, যে এখানকার আর্টিস্ট প্লাস হচ্ছে বাইরের আর্টিস্ট দুজন মিলে সেই একই মিউজিক নিয়ে তারা এখানে শিখলো এবং বিভিন্ন জায়গাতে এটা তারা একটা প্রোগ্রাম। দারুণ উদাহরণ তুমি নিজে আমাকে ধরিয়ে দিলে। আমরা হর্নবিল ফেস্টিভ্যাল, যেটা নাগাল্যান্ডে হয়, এটা এখন শুধু ভারতবর্ষের নয়, পৃথিবীর সম্ভবত সবচেয়ে বড় ট্রাইবাল এবং ফোক ফেস্টিভ্যাল। আচ্ছা। উপজাতি মানুষদের এত বড় মহোৎসব আর কোথাও দেখা যায় বলে মনে হয় না। হর্নবিল ফেস্টিভ্যালের সবচেয়ে পুরনো ইন্টারন্যাশনাল পার্টনার আমরা। হর্নবিল 1999 সাল থেকে শুরু হয়, হুম। এবং আমরা 2014 থেকে হর্নবিলের সাথে কাজ করছি। আমরা নাগাল্যান্ডের আর্টিস্টদেরকে বিলেতে পারফর্ম, যে ইউকেতে গিয়ে তারা পারফর্ম ঠিক। করেছেন। নাগা ওয়ারিয়ার ট্রাইবাল ডান্স এডিনবারা ট্যাটুতে প্রেজেন্টেড হয়েছে 2015-16 সালে। কেল্টিক কানেকশনস বলে একটা প্রজেক্ট হয়েছে ওখানকার আর্টিস্ট এবং এখানকার আর্টিস্টদেরকে একসাথে এনে। এবং আমরা 2024 সালে একটা ভীষণ সুন্দর একটা প্রোগ্রাম হয়, 2024 হর্নবিলের 25th সিলভার অ্যানিভার্সারি এডিশনে। ওয়েলসের থেকে আমরা দুজন আর্টিস্ট, ওয়েলস ইন্টারন্যাশনাল পার্টনার কান্ট্রি ছিল 2024 সালে, এবং নাগাল্যান্ডের চিফ মিনিস্টার গেছিলেন ওয়েলসে একটা ডেলিগেশন ভিজিটে। প্রথমবার কোনো ভারতীয় মুখ্যমন্ত্রী ওয়েলসে যান। তো তারপরে আমরা এই নাগাল্যান্ডের সাথে এই পার্টনারশিপটা যেটা করেছি, তাতে মারি ম্যাথায়াস এবং গ্যারেথ বোনেলো, দুজন খুব বিখ্যাত ওয়েলসের ওয়েলশ ভাষায় ঠিক। তারা গান গান, ফোক
সিঙ্গার্স, মিউজিশিয়ান। মারি ম্যাথায়াস সেইভিনিও চুজো বলে নাগাল্যান্ডের ভীষণ বিখ্যাত এক ফোক সিঙ্গারের সাথে কোলাবোরেট করে ওনারা যে গানটা কোলাবোরেট করে, অনলাইন কোলাবোরেট করে গানটা একটা তৈরি করেন, একটা ট্র্যাক তৈরি করেন। সেটা 2025 মানে 25th এডিশন অফ হর্নবিলের ইনঅগ্রাল প্রোগ্রামের একটা মূল পার্ট ছিল। ঠিক। চিফ মিনিস্টার ছিলেন, A.R. রহমান ছিলেন, লিন্ডি ক্যামেরন ব্রিটিশ হাই কমিশনার টু ইন্ডিয়া উনি ছিলেন, অ্যালিসন ব্যারেট যিনি আমাদের কান্ট্রি ডিরেক্টর ব্রিটিশ কাউন্সিল উনি ছিলেন। তো এই একটা নাগাল্যান্ডের গভর্নর ছিলেন, লা গণেশন তখন ছিলেন, বেঁচে ছিলেন। তো ওনাদের প্রেজেন্সে এইরকম একটা সাংঘাতিক সুন্দর আন্তর্জাতিক একটা কোলাবোরেশন যেটা আমরা করতে পেরেছি, এটা একটা খুব সিগনেচার এবং সিম্বলিক সিম্বলিক যে এটা। ঠিক বাংলার এরকম কিভাবে কোনো উদাহরণ থাকতে পারে বাংলার? আমরা এগুলো আগেও করেছি। আমরা বাংলা নাটকের সাথে আমরা কাজ হুম। করেছি, যেখানে বাংলার বাউল সিঙ্গাররা তারা ইউকেতে গিয়ে ঠিক, এবং ঠিক, একটা ব্রিটিশ ডায়াসপোরা, বেঙ্গলি ডায়াসপোরা অর্গানাইজেশন ঠিক। বেঙ্গল হেরিটেজ ফাউন্ডেশনের ফাগুন উৎসবে হুম। ওরা গিয়ে পারফর্ম করেছেন। এবং এইভাবে আমরা বিভিন্ন রকমভাবে এটা মিউচুয়াল আমরা ভাবে কাজ মিউচুয়াল চলছে। মানে ভারতবর্ষের বিভিন্ন স্টেটের মিউজিশিয়ানরা তাদের সাথে ইউকের বিভিন্ন মিউজিশিয়ানরা বিভিন্ন সময়ে কোলাবোরেট করে থাকেন। আচ্ছা এবং স্যার। শুধু মিউজিকে হুম। নয়, এটা ফিল্মের ক্ষেত্রে হচ্ছে, এটা ফ্যাশনের ক্ষেত্রে হচ্ছে, সাস্টেনেবল ঠিক। ফ্যাশনের ক্ষেত্রে হচ্ছে, অনেকগুলো তার এক্সপ্রেশন আছে। আচ্ছা, যদি লার্জ স্কেল কালচার প্ল্যাটফর্মে আর্টিস্ট, ইনস্টিটিউশনস এবং কমিউনিটিজ একসঙ্গে আসে, হুম। তা আপনার মতে এই ধরনের কোলাবোরেশন গুলোকে লং টার্ম ও মিনিংফুল ও সাস্টেনেবল করে তোলার যে মূল উপাদানগুলো সেটা কি? এর ভেতর দেখুন, রিসার্চের একটা খুব বড় জায়গা আছে। আমার মনে হয় যে যেভাবে ব্রিটিশ কাউন্সিল কাজ করে তাতে রিসার্চ একটা খুব বড় রোল প্লে করে এবং এটা অন্য অনেক অর্গানাইজেশনের থেকে একটু পৃথক। হুম। এবং আমরা ডেটা ড্রিভেন, রিসার্চ ড্রিভেন এভিডেন্স নিয়ে কাজ করতে পছন্দ করি। এবং আর্টসের ক্ষেত্রে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ফ্যাশন, ভিজুয়াল আর্টস, এই সব ডোমেনেও কিন্তু আমরা এই রিসার্চ ড্রিভেন একটা অ্যাপ্রোচ নিয়ে কাজ করি এবং সেই রিসার্চের একটা পলিসি ইমপ্লিকেশনটাকেও আমরা দেখার চেষ্টা করি। তো টপ ডাউন দেখতে গেলে রিসার্চ, পলিসি, তারপর প্র্যাকসিস, ঠিক। প্র্যাকটিশনাররা কি করছে গ্রাউন্ড লেভেলে। আমি বাংলা নাটকের কথা বললাম। আমি ঘরের কাছের হ্যাঁ, হ্যাঁ। উদাহরণগুলো দিচ্ছি যাতে জয়িত্রী টিভির যারা দর্শক তারা কানেক্ট করতে আরো পারে। রিলেট করতে পারে। তো জনসংস্কৃতি বলে যে সংস্থা আছে, সঞ্জয় গাঙ্গুলি চ্যানেল, ওদের সাথে আমরা কাজ করেছি বছর ২ আগে। টি.এস. এলিয়টের ওয়েস্টল্যান্ড কবিতাটার we were celebrating 100 years of publication of the ওয়েস্টল্যান্ড। তো সেইটার জন্যে জনসংস্কৃতি এবং ইউকের দুজন পরিচালক তারা একসাথে এসে জনসংস্কৃতির টি.এস. এলিয়টের ওয়েস্টল্যান্ড, রবীন্দ্রনাথের রক্তকরবী ঠিক। এবং মহাভারত, এই ৩টে টেক্সটকে একসাথে করে একটা অসাধারণ নাটক প্রেজেন্ট করেন। এবং সেই নাটকে কারা ছিলেন, সাধারণ মানে কুশীলবরা তো ছিলেনই, ডিসেবলড অ্যাক্টররাও ছিলেন। কেউ আচ্ছা। দেখতে পায় না, কারোর বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা আছে। ডিসেবলড অ্যাক্টরস, একজন হুইল চেয়ারে ব্যবহার করেন, ঠিক। হুইল চেয়ার ইউজিং অ্যাক্টর। তো এরা একটা অসাধারণ একটা প্রেজেন্টেশন করেছিলেন ওয়েস্টল্যান্ডের। তো সেইটা একটা খুব আমাদের একটা এক্সাম্পল যে কিভাবে আমরা আমাদের যে ইডিআই মানে ইকুয়ালিটি, ডাইভার্সিটি, ইনক্লুশন, সেটাকে আমরা আর্টসে নিয়ে আসছি, সেটা ঠিক। একটা উদাহরণ। আমরা প্রত্যেক বছর ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের ফ্লেয়ার বলে একটা খুব বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যাল আছে, ওটা LGBTQIA কমিউনিটির ফিল্ম ফেস্টিভ্যাল। আচ্ছা। সমকামী এবং আরও যারা ওই সমুদায়ের যারা কাজ করেন সম্প্রদায়ের সাথে, তাদের ফিল্ম, তাদের গল্প, তাদের জীবনের কাহিনী, ফিকশন, সেগুলো নিয়ে হয়। তো সেইটার যে প্রত্যেক বছরের একদম টপ ৫টা ফিল্মকে
আমরা সারা পৃথিবীতে এটা আমরা ব্রডকাস্ট করি একটা অনলাইন ফিল্ম ফেস্টিভ্যাল 5 ফিল্মস ফর ফ্রিডম। সেইটা এই বছর জাস্ট হয়ে গেল, মার্চ মাসে আমাদের হয়ে ঠিক। গেল। 10 দিনের একটা উইন্ডোতে এটা সারা পৃথিবীতে অ্যাভেলেবল হয়। আমাদের এটা ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের সাথে কোলাবোরেশন, এবং কলকাতায় এই লাইব্রেরিতে আমরা সেটার একটা লাইভ স্ক্রিনিং করেছিলাম গত 27শে মার্চ। আচ্ছা। তাতে একটা প্যানেল ছিল, সেখানে বাপ্পাদিত্য বলেছিলেন, সেখানে দেবলীনা মজুমদার বলেছিলেন, অবন্তী চক্রবর্তী বলেছিলেন, এবং এই 5টা ফিল্ম আমরা দেখাই, এবং ইন পার্টনারশিপ উইথ ইউনিক, ইউ ন্যাশনাল ইনস্টিটিউটস অফ কালচার। আমরা ব্রিটিশ কাউন্সিল শুধু এককভাবে কাজ করি না, আমরা অন্য অনেক অর্গানাইজেশনের সাথে কাজ করি, ভারতীয় এবং ব্রিটিশ তো বটেই। ঠিক। যেখানে যেখানে ইউর অন্য ইউরোপিয়ান অন্য ইনস্টিটিউটস আছে, আমরা তাদের সাথেও অনেকগুলো কোলাবোরেট করি। ইউনিকের সাথে আমাদের একটা খুব সর্বভারতীয় লেভেলে লং নাইটস অফ লিটারেচার বলে একটা প্রোগ্রাম হয়, ইউজুয়ালি সেপ্টেম্বর মাসে। তাতে ইউর বিভিন্ন সব রাইটাররা আসেন, তারা তাদের লেখা প্রেজেন্ট করেন আমাদের প্রত্যেক দিল্লিতে এবং কলকাতায় তাদের পাঠকদের কাছে। এবং গত বছর আমরা একটা শুধু এটা কলকাতাতেই হয়েছিল, কলকাতা এবং ঢাকায় ইউর যে ইনস্টিটিউটস অফ কালচার আছে, ইউনিক বলে একটা নেটওয়ার্ক আছে, ইউ ন্যাশনাল ইনস্টিটিউটস অফ কালচার্স বলে। তো ব্রিটিশ কাউন্সিল তার একটা সদস্য। আমরা একটা খুব ভালো রিসার্চ প্রজেক্ট আমরা বিড করে পাই ইউর ন্যাশনাল ইউনিক ক্লাস্টার গ্রান্ট ব্রাসেলসের কাছ থেকে, এবং সেটা দিয়ে আমরা সুন্দরবনের উপর একটা দারুণ রিসার্চ প্রজেক্ট করি, ঢাকা এবং কলকাতা মিলিয়ে, কেন সুন্দরবন তো বাংলাদেশ দুটো এবং জায়গায়, হ্যাঁ। দুটো জায়গাতেই আছে। এবং সেই রিসার্চের একটা খুব ফোকাস ছিল বনবিবির পালার উপরে। রিসার্চের আর একটা ফোকাস ছিল যে মহিলাদের ওপর কি ইম্প্যাক্ট হচ্ছে, ক্লাইমেট চেঞ্জের একটা কালচারের ওপর ইম্প্যাক্ট হচ্ছে, এবং মহিলাদের ওপর সেটা অনেক বেশি করে হচ্ছে। ঠিক। তো আমরা সেইটা খুব ক্লোজলি আমরা ওটা রিসার্চ করে সেটা প্রেজেন্ট করেছি। তো আমরা যেটা বলছিলাম যে একধারে রিসার্চ, হুম। ধরুন এই যে সুন্দরবনের যে ইউনিক কোলাবোরেটিভ গ্রান্ট যেটা আমরা পেয়েছিলাম, আমরা একটা গ্লোবাল প্রবলেমকে দেখছি, ক্লাইমেট চেঞ্জ, যেটা সুন্দরবনে ভীষণভাবে প্রকট, এবং সেইটার কি ইম্প্যাক্ট হচ্ছে মানুষের উপরে, মূলত নারীদের ওপরে, এবং তাদের যে লিভিং কালচার, মানে বনবিবির পালা একটা তাদের একটা ইম্পর্টেন্ট, সেইটাকে গ্র্যাজুয়ালি এফেক্ট করছে। সেই জিনিসটাকে আমরা তুলে ফোকাস ধরার করছি। চেষ্টা এটা খুব করছেন। ইনোভেটিভ, আবার অ্যাট দ্য সেম টাইম ভীষণ ট্র্যাডিশন। আমি আগে আলোচনা করছিলাম, বলছিলাম যে আমাদের কিছু কিছু বই যাতে কিনা বিখ্যাত লেখকরা স্বাক্ষর করে থাকেন, এইটা সেটার একটা নিদর্শন। আসমা খান খুব বিখ্যাত শেফ, লন্ডনে দার্জিলিং এক্সপ্রেস বলে একটা আচ্ছা। রেস্টুরেন্ট চালান, ওনার খুব ভালো ভালো বইয়ের এইটা আমরা কলকাতায় লঞ্চ করি। তো এটা উনি সই করে দিয়েছেন, এই টু ব্রিটিশ কাউন্সিল উইথ লটস অফ লাভ অ্যান্ড গুড উইশেস ফর ইয়োর সাপোর্ট ওভার দ্য ইয়ার্স। তো এইটা মানে একটা সিগনেচারটা আরো প্রাইসলেস করে হ্যাঁ, দিয়েছে এটা। হ্যাঁ, এবং ওনার যে মেসেজটা, তো এই বইটা মানে আমরা চাই যে যারা পাঠক তারা এখানে এসেই এটা দেখুন, পড়ুন এবং উপভোগ করুন, কিন্তু এটা বাড়ি নিয়ে যেতে দিলে একটু সমস্যা আছে। ইন্ডিয়া ইউকে যে প্রোগ্রাম অফ কালচার কোঅপারেশন যে সাইন হলো, হুম। সেটাতে ক্রিয়েটিভ ইকোনমি নিয়ে কনভারসেশন একটা নতুন মোমেন্টাম একটা পেয়েছিল। সেখানে আপনার মতে এটি কিভাবে আর্টিস্ট ও ক্রিয়েটিভ যে প্রফেশনাল রয়েছে তাদের জন্য রিয়েল অপরচুনিটিস ট্রান্সলেট করতে পারে? এটা প্রোগ্রাম অফ কালচার কোঅপারেশন একটা বাইল্যাটারাল এগ্রিমেন্ট, এটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে ব্রিটেন এবং ভারতবর্ষের মধ্যে। এটা গত মে মাসে স্বাক্ষরিত হয়। তার 5টা মূল চ্যাপ্টার আছে, মানে 5 এরিয়াস অফ কোঅপারেশন বলা আছে। তার ভেতর ক্রিয়েটিভ ইকোনমি অবশ্যই একটা, কিন্তু তার আরও 4টে আরও পিলার আছে। একদম। তার ভেতর মিউজিয়ামস, হেরিটেজ কনজারভেশন, মিউজিয়াম, ডিজিটাইজেশন, ম্যানুস্ক্রিপ্টসদের ডিজিটাইজেশন, প্রেজারভেশন, টেকনোলজি অ্যান্ড আর্টস, এবং কালচারাল অবজেক্টস যেগুলো আদান প্রদান সেইগুলো আছে, এবং ক্রিয়েটিভ ইকোনমি অবশ্যই সেটার একটা মূল পার্ট। এবং সেইটার সূত্রেই আমরা ক্রিয়েটিভ কনভার্জেন্স
যে সিরিজ অফ প্রোগ্রামটা আগে আমি মেনশন করলাম, সেটা তারই একটা মেন অংশ। বর্তমানে ব্রিটিশ কাউন্সিল কিভাবে ইন্ডিয়া ও ইউকে মধ্যে কালচারাল কোলাবোরেশনকে এগিয়ে নিচ্ছে এবং বিশেষ করে লোকাল যে ক্রিয়েটিভ কমিউনিটিস রয়েছে তাদের জন্য কাজ করছে কিভাবে? আমরা যে গত বছরের যদি পরিসংখ্যান দেখি, আমরা সারা ভারতবর্ষে 27 মিলিয়ন অডিয়েন্স রিচ করেছি, এবং তার ভেতর আর্টসে শুধু আমরা আম, প্রায় 4.5 লক্ষর ওপর এটা অডিয়েন্সটা মানে অডিয়েন্সদের কোথাকার অডিয়েন্স এটা? সারা ভারতবর্ষে, মানে কিভাবে? অডিয়েন্স আমাদের একটা মেজারমেন্ট আছে, আচ্ছা, আচ্ছা। আরইএফ বলে একটা টুল আমরা ইউজ করে থাকি। আমরা 4,54,000 দর্শক এবং আম, যারা আমাদের প্রোগ্রামে এসছেন, বিভিন্ন রকম ঠিক প্রোগ্রামে ঠিক এসছেন, 78খানা প্রজেক্ট আর্টস অ্যান্ড কালচারে হয়েছে বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইউকে। এইটার থ্রু দিয়ে আমরা প্রায় 3,000-এর কাছাকাছি আর্টস এবং কালচারের লিডার এবং প্র্যাকটিশনার, কমিউনিটি লিডার, প্র্যাকটিশনার, এদের সাথে কাজ করেছি। এইভাবেই আমরা আমাদের কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আম, এবং এখানে ফেস টু ফেস ইন্টারাকশন হয়, অনলাইন ইন্টারাকশন হয়, ঠিক। এবং অনলাইনের একটা কিন্তু মানে এডুকেশনাল এলিমেন্ট আছে। আমরা যেমন ক্রিয়েটিভ কনভার্জেন্সের কথা আগে বলছিলাম, তাতে একটা অনলাইন একটা লার্নিং প্রোগ্রাম ছিল, যেটা ফিকি, ব্রিটিশ কাউন্সিল এবং একটা ব্রিটিশ সংস্থা কালচারাল অ্যাসোসিয়েটস অক্সফোর্ড, এরা তিনজন মিলে একটা প্রোগ্রাম তৈরি করে, যেটা অনলাইন ক্রিয়েটিভ ইকোনমির বিভিন্ন আসপেক্টস নিয়ে এবং অন্টারপ্রেনিয়রশিপ, যে কি করে ক্রিয়েটিভ ইকোনমির থ্রু দিয়ে লাইভলিহুড এবং জীবন জীবিকা যেটা আরও নির্বাহন করার যেসব উপায়, সেইগুলো নিয়ে আলোচনা হয়। কলকাতা এনরিচড হচ্ছে আমাদের যে বিভিন্ন আর্টিস্টিক এবং লিটারেরি যে হেরিটেজ রয়েছে সেটা নিয়ে আপনারা বর্তমানে যে কালচারাল ইকোসিস্টেমটা সাথে আপনারা কিভাবে এনগেজ করছেন ব্রিটিশ কাউন্সিল? আমরা লাইব্রেরিতে আমাদের প্রচুর লিটারেচার ইভেন্টস হয়। এই কিছুদিন আগেই ইন্টারন্যাশনাল উইমেন্স ডে উপলক্ষে বুকার ইন্টারন্যাশনাল ট্রান্সলেশন প্রাইজ উইনিং ট্রান্সলেটর দীপা ভাস্তি এসছিলেন, আচ্ছা। এবং প্রচুর এই পুরো যে লাইব্রেরি একদম লোকে লোকারণ্য হয়ে গেছে। প্রায় 100 জন লিটারেচার মানে সাহিত্যপ্রেমীরা এসছিলেন ঠিক। ওনার কথা শোনার জন্য। কলকাতা লিটারি মিট, যেটা গেম প্ল্যান করে, এই হুম। বছর আমরা 3জন ব্রিটিশ নভেলিস্টকে এনেছিলাম। তার ভেতর ঠিক। একজন কেট ইভেন্স, যিনি গত বছর ইনসিডেন্টালি জেন অস্টেনের 250 বছর 250th অ্যানিভার্সারি সেলিব্রেটেড হয়েছিল সারা পৃথিবীতে। তো কেট ইভেন্স জেন অস্টেনের একটা পিক্টোরিয়াল বায়োগ্রাফি, গ্রাফিক ফর্মে একটা বায়োগ্রাফি লিখেছেন, অসাধারণ, দারুণ রিসার্চ, এবং সেটাকে উনি প্রেজেন্ট করেন কলকাতা লিটারি মিটে। জেফ ডায়ারের কথা বললাম, উনি এসছিলেন। 2024 সালে গ্রেট ব্রিটেন, ইউকে, কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বইমেলা। আমরা থিম কান্ট্রি ছিলাম, এবং সেই সুবাদে ব্রিটেন থেকে আমরা 30 জন অথার, থট লিডার, তারা যে সবাই সাহিত্য লেখেন তা নয়, তাদের ভিতরে একজন ছিলেন রিচা আগরওয়াল, যিনি লন্ডনের বিখ্যাত শার্ড বলে যে আচ্ছা। বিল্ডিংটা, সেটার উনি ডিজাইনার, এবং তাই নিয়ে উনি অনেক বই লেখেন, পাবলিক এনগেজমেন্ট করেন। তো আমরা এইরকম অনেক থট লিডার, যারা কিনা শুধু সাহিত্যের ক্ষেত্রে নয়, বিজ্ঞানের ক্ষেত্রে, প্রযুক্তির ক্ষেত্রে, তাদেরকে আমরা ভারতবর্ষে নিয়ে আসি, এবং অনেক রকমভাবে এনগেজমেন্ট হয়। ব্রিটিশ কাউন্সিলে হয়, বিভিন্ন ফেস্টিভ্যালে হয়, আবার স্কুল কলেজে গিয়েও তারা বক্তৃতা দেন, বা বাচ্চাদের এবং ছাত্রদের সাথে তারা তাদের ভাবনা আদান প্রদান হয়। এইগুলো দিয়েই আমরা এই কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের যারা দর্শকরা রয়েছে তাদের মধ্যে অনেকজন আর্ট ফিল্ডে কাজ করছেন, অনেক আর্টিস্ট রয়েছেন। আমি যদি খুব সহজ এবং পরিষ্কারভাবে আপনার কাছ থেকে জানতে চাই যে সেই আর্টিস্টরা কোনোভাবে ব্রিটিশ কাউন্সিলের সাথে আহ, কিছুভাবে সুবিধা পেতে পারে বা যুক্ত হতে পারে ওই আর্টকে প্রমোট করার জন্য তাদের যে কাজগুলো রয়েছে কোনোভাবে? একদম। আমরা ব্রিটিশ কাউন্সিল থেকে আমরা এরকম আর্টিস্টদেরকে সবাইকেই স্বাগত জানাই, ওয়েলকাম করি আমাদের সাথে যোগাযোগ করার জন্যে। তার কয়েকটা মাধ্যম আছে। সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে আর্টস কানেক্ট বলে, আচ্ছা। আমরা রেগুলারলি একটা অনলাইন একটা সেশন হয়। ঠিক। ব্রিটিশ কাউন্সিলের নিউজ লেটার আছে। আচ্ছা। আমাদের ওয়েবসাইটে গিয়ে সেই নিউজ লেটারটা সাবস্ক্রাইব করলে, আর্টস নিউজ লেটার, তাতে সব রকম প্রজেক্ট এবং কি
অনলাইন ওপেন কল ফান্ডিং অপরচুনিটিস এগুলো সব ওখানে বলা থাকে। এবার দিয়েও চার্লস ওয়ালেস ইন্ডিয়া ট্রাস্ট বলে একটা খুব সুন্দর স্কলারশিপ স্কিম আছে, যার থ্রু দিয়ে আর্টিস্টরা ইউকেতে গিয়ে কিছুদিন রেসিডেন্সি প্রোগ্রাম করে বাহ! আসতে পারেন। খুবই সুন্দর। এবং সারা ভারতবর্ষের এবং কলকাতার এবং মানে পশ্চিমবঙ্গের বহু খ্যাতনামা আর্টিস্টরা এর থ্রু দিয়ে গেছেন ইউকেতে। ইউকেতে বিভিন্ন ফুল ফ্লেজেড স্কলারশিপ আছে পড়ার হুম। জন্যে আর্ট ইনস্টিটিউশনে। ইউকে তে UK has some of the finest arts institutions and colleges and universities in the world. University of Arts, London, one of them, one of many. তো এই সুযোগগুলো আমরা করে দিই। তা বাদ দিয়েও কালচার ফ্রাইডে প্রত্যেক শুক্রবার আমাদের লাইব্রেরিতে একটা খুব ভালো শিল্প, সাহিত্য, সংস্কৃতি এই নিয়ে প্রোগ্রাম হয়। এই গত শুক্রবারই খুব অসাধারণ প্রোগ্রাম করেছি আমরা মার্ক ক্যাজালে এবং ইন্দ্রপ্রমিত রায়কে নিয়ে। তাদের একটা জয়েন্ট এক্সিবিশন দিল্লিতে হচ্ছে, কিন্তু তাদের নিয়ে একটা অনুষ্ঠান আমরা করলাম। তারা দুজনেই MS ইউনিভার্সিটি বারোডায় একসাথে পড়েছিলেন। কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে মার্ক ব্রিটেন থেকে এসেছিলেন এখানে পড়তে। তো কলকাতা এবং দিল্লি ব্রিটিশ কাউন্সিলে তাদেরকে নিয়ে আলোচনা হলো। তাদের একটা এক্সিবিশন দিল্লিতে চলছে, এবং দিল্লি ব্রিটিশ কাউন্সিলে আমাদের একটা খুব সুন্দর গ্যালারি আছে। সেখানে কিন্তু আর্টিস্টদের বিভিন্ন কাজ আমরা দেখিয়ে থাকি। অবশ্যই আমরা যেহেতু ব্রিটিশ কাউন্সিল, একটা আমাদের ফোকাস হচ্ছে যারা যারা ইন্ডিয়ান আর্টিস্ট যারা ব্রিটেনে পড়াশোনা করেছেন তাদের আর্ট আমরা প্রেফার করি দেখাতে, আচ্ছা, বা যারা ইন্ডিয়ান আর্টিস্ট কোলাবোরেশন ওখানে করেছেন। পড়াশোনা করেছেন। হ্যাঁ, বা যারা কোলাবোরেট করেছেন, তো আমরা ঠিক। কোলাবোরেটিভ অনেক পিসেসও দেখাই। আচ্ছা, আপনারা যখন কালচারাল এক্সচেঞ্জ বলছেন, তখন কি এটা দুদিক থেকে সমান? নাকি শুধুমাত্র ইউকে এর প্রভাবটা বেশি থাকে এইসব না, এটা প্রচারে? একদম ইকুয়ালি ব্যালেন্সড। ইকুয়ালি ব্যালেন্স। মিউচুয়ালিটি একটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের প্রোগ্রামিং ভ্যালু বলতে পারেন, এবং এইটায় আমরা ভীষণভাবে বিশ্বাস করি যে যা করব সেটা দুটো দেশকেই বেনিফিট করবে, এবং এই যে যৌথভাবে প্রোগ্রামিং করা, একে অপরের কাছ থেকে শেখা, এইটা আমাদের ব্রিটিশ কাউন্সিল DNA এর ভেতর একদম এনকোডেড। আচ্ছা, যদি ফান্ডিং পায় কোনো শিল্পী, তাহলে তার স্বাধীনতাটা কত থাকবে? ফ্রিডম তার কাজের মধ্যে? এটা এখানে মানে এখানে ব্রিটিশ এই সমস্ত কোনো কাউন্সিলের ব্যাপার এখানে নেই, কোনো কোনো প্রভাব রকম থাকবে না। কোনো রকমই প্রভাব থাকে না। ফান্ডিংটা একটা ওপেন কলের থ্রু দিয়ে ডিসাইডেড হয় ঠিক। এবং কম্পিটিটিভ ভাবে হয়, এবং সে কারণেই আমি আবার বলবো যে এই আর্টস কানেক্ট এবং আমাদের যে নিউজ লেটার সেটা সাবস্ক্রাইব করলে এগুলো সম্বন্ধে অনেক বেশি করে জানা যায়। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা একটা স্ক্রিনের এই পার থেকে সবসময় দেখি। আমি স্কুলে যখন পড়েছি তখনও ব্রিটিশ কাউন্সিলের প্রচুর নাম শুনেছি। আজ আমি এখানে আসতে পেরেছি, এবং এনাদের সাথে যে আর্ট অ্যান্ড কালচারে এত ভাস্ট চ্যাপ্টারের সাথে যুক্ত রয়েছে, প্লাস রিসার্চে তো রয়েছে, এটা আমরা আজকে উপলব্ধিও করতে পারলাম, দর্শকরা জানতে পারলো। আমি জানি না দর্শকদের কি হেল্প হবে, যারা এই সংক্রান্ত ইনফরমেশন নিয়ে তারা আপনাদের সঙ্গে যোগাযোগ করে যদি তাদেরকে ইমপ্রুভ করতে পারে। লাইব্রেরি তো অসাধারণ, ঠিক আছে? তো আপনি এতক্ষণ টাইম দেওয়ার জন্য আমাদেরকে অসংখ্য ধন্যবাদ স্যার। অসংখ্য ধন্যবাদ আপনাকেও সোমনাথ, এবং জয়িত্রী টিভির সবাইকে। জয়িত্রী টিভি যেভাবে শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং ইন্টেলেক্টের এই যে একটা বিশাল পৃথিবী, সেইটাকে তুলে ধরছেন দর্শকদের সামনে, এর জন্যে অনেক ধন্যবাদ। এবং জয়িত্রী টিভির সাথে ব্রিটিশ কাউন্সিলের একটা ভ্যালু বেসড একটা অ্যালাইনমেন্ট আছেই। সেটাই। আমি অনুরোধ করব দর্শকদেরকে যে আপনারা আসুন ব্রিটিশ কাউন্সিলে, আমাদের লাইব্রেরির মেম্বারশিপ নিন, আমাদের যে আর্টস অ্যান্ড কালচারের যে বিভিন্ন রকমের প্রোগ্রাম হয় তার সাথে যুক্ত হন। এবং আপনাকেও অশেষ ধন্যবাদ, আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ এই সময়ের জন্য। ধন্যবাদ স্যার আপনাকেও। ভালো থাকবেন স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।